আজকের ক্লাস শুরু করি। হ্যাঁ, আজকের ক্লাস শুরু করার আগে আমরা প্রিভিয়াস ক্লাসের কিছু রিক্যাপ করে নেবো আগে, কারণ প্রিভিয়াস ক্লাস থেকে আমাদের আজকের ক্লাসটা কন্টিনিউশন হবে। মানে প্রিভিয়াস ক্লাসে আমরা কি কি শিখেছিলাম সেটা একবার দেখে নিই, তারপরে আমরা আজকের নতুন ক্লাসের দিকে যাব। আমরা দেখেছিলাম যে গণিতের মধ্যে পাটিগণিত একটা মেজর অংশ ছিল, তারপরে পরে থেকে ভাইটাল অংশ হলো বীজগণিত। আর আজকে আমরা পড়ছি বীজগণিতের প্রাথমিক ধারণা। এটা বাদ দিয়েও গণিতের আরো অনেক ব্রাঞ্চ আছে, কিন্তু আমরা বেসিক্যালি আজকে বীজগণিতের ধারণা নিয়ে আলোচনা করব। এছাড়াও আমাদের পরিমিতি আছে, ত্রিকোণমিতি আছে, রাশি বিজ্ঞান আছে, আরো অনেক অনেক ভাগ আছে, কিন্তু আমরা আজ পড়ছি বীজগণিতের ধারণা। বীজগণিত দিয়ে কি কি শিখবো এই ক্লাসে আমরা, সেটা হচ্ছে আমরা যে অঙ্কের মধ্যে সংখ্যা ছিল, সংখ্যা থেকে আমরা চলে আসলাম লেটারে। আগে আমরা যে কোনো সংখ্যা নিয়ে কাজ করতাম, এখন সংখ্যা ছেড়ে দিয়ে আমরা কোথায় চলে আসলাম? লেটারে। তাহলে এই লেটারটা কি করে আসলো, কেন আসলো, সেটা আমরা এখান থেকে শিখবো। ঠিক আছে? তারপর হচ্ছে যে কোনো প্যাটার্ন থেকে কি করে আমরা ছোট কোনো প্যাটার্নকে দেখে আমরা বড় কোনো প্যাটার্নের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য আমরা বের করতে পারবো, সেটা দেখবো। জ্যামিতিক ভেরিয়েবল, জ্যামিতিক যে সমস্ত ভেরিয়েবল ইউজ করা হয় সেগুলো কিভাবে ইউজ করা হয় বা কেমন ভাবে ইউজ করা হয় সেগুলো শিখবো। আজকে আমরা এই প্যাটার্নটাকে শিখবো, কাঠি দিয়ে কিভাবে আমরা বিভিন্ন ফিগারের সাইড নির্ণয় করতে পারি, এগুলো শিখবো। তাছাড়াও বিভিন্ন বীজগণিতিক রাশি এবং তাদের ব্যবহার, তারপর বিভিন্ন রকম সূত্র, রৈখিক সমীকরণ, এগুলো আমরা ধীরে 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 এই চ্যাপ্টারে শিখবো। এটা আমি এর আগের দিন ডিটেলসে আলোচনা করেছিলাম। এবার বলেছিল ম্যাথামেটিকে বর্ণ কেন আসে, কারণ না আমাদের লেটার মানে হচ্ছে কনস্ট্যান্ট। লেটার মানে যখনই লেটার কোনো কিছু আসবে তার মানে সেটা নাম্বার, যখন নাম্বার কিছু আসবে তার মানে হচ্ছে সেটা আমাদের কনস্ট্যান্ট ভ্যালু দেয়। না, ওয়ান এর ভ্যালু সবসময় এক, দুই এর ভ্যালু সবসময় দুই, তিনের ভ্যালু তিন, সবসময় তিন। ভেরিয়েবল কোনো ভ্যালুকে প্রকাশ করার জন্য আমরা এই অ্যালফাবেট বা নম্বরের সাহায্য নেই, যেমন এক্স, ওয়াই, জেড, আলফা, বিটা, গামা ইত্যাদি ইত্যাদি। তাহলে এইগুলোর প্রয়োজন কেন হলো? এগুলোর প্রয়োজন হলো কারণ আমাদের মধ্যে ভেরিয়েবল কোনো কিছুর মানকে প্রকাশ করার প্রয়োজন হয়, আর ভেরিয়েবল কোনো কিছু মানকে প্রকাশ করার প্রয়োজন হলেই আমরা কি করব? এই সমস্ত অ্যালফাবেটের সাহায্য নেব। এবার হচ্ছে চলরাশি পড়েছিলাম আমরা। চলরাশি কাকে বলবো আমরা? যে সমস্ত রাশির গণিতে বা নির্দিষ্ট কোনো মান থাকে না, বিভিন্ন রকম সমস্যা এবং পরীক্ষার পরিপ্রেক্ষিতে বিভিন্ন রকম মান নেয়, এই সমস্ত রাশিগুলোকে আমরা বলবো চলরাশি। তাহলে চলরাশির কি হলো? নির্দিষ্ট কোনো মান থাকবে না, এরা বিভিন্ন সময় বিভিন্ন রকম মান ক্যারি করবে। এটা কার উপর নির্ভর করবে? যে সমস্যাটা দিয়েছি বা যে পরীক্ষার উপর বেস করে সেটাকে ধরেছি, সেটার উপর তার ভ্যালুগুলোর মানগুলো নির্ণয় করবে। এর সঙ্গে সঙ্গে একটা টার্ম চলে আসে, কনস্ট্যান্ট টার্ম। কনস্ট্যান্ট টার্ম মানে কি বলেছিলাম? যার কোনো পরিবর্তন নেই, যা অপরিবর্তিত থাকে, যেমন ওয়ান, টু, থ্রি, ফোর, যে কোনো নাম্বার। নাম্বার কি কোনোদিনও পরিবর্তন হয়? নাম্বার কোনোদিনও পরিবর্তন হয় না। তাহলে কনস্ট্যান্ট টার্ম মানে হচ্ছে নাম্বার টার্ম বা নিউমেরিক্যাল যে কোনো একটা ভ্যালু যেটা অপরিবর্তনীয়। তাহলে এবার চলরাশি, চলরাশি কাকে বলা হয়? চলরাশির বৈশিষ্ট্য কি? যে এর এর কোনো নির্দিষ্ট মান থাকে না, অনির্দিষ্ট মান। কারণ না এরা বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রকম মান নেয়, এদের ফিক্সড কোনো মান বা স্থির কোনো মান থাকে না। প্রতীক, এগুলোকে আমরা ইংরেজি বর্ণমালা এক্স ওয়াই জেড বা অন্যান্য প্রতীক দিয়ে প্রকাশ করতে পারি। অন্যান্য প্রতীক মানে কি? আলফা, বিটা, গামা, ডেল্টা, তারপরে হচ্ছে থিটা, তারপরে হচ্ছে ফাই, এরকম বিভিন্ন রকম মান আছে। এগুলো একটু বড় হলে এগুলো সমস্ত কিছু শিখবো। এগুলো এক্স ওয়াই জেড যেমন একটা করে বর্ণমালা, এইগুলো একটা করে বর্ণমালা, বিভিন্ন বর্ণমালা। এবার সমীকরণ গঠন ক্ষেত্রে আমাদের ভেরিয়েবলের প্রয়োজন হয়, এটা হচ্ছে আমাদের এখানে
এক্স। এইভাবে আমরা যে কোনো একটা সমীকরণ গঠন করতে পারি। সমীকরণ গঠনের জন্য আমাদের এখানে ভেরিয়েবলের প্রয়োজন হয়। ঠিক আছে, এগুলো সব আমি এর আগের দিন খুব সুন্দরভাবে আলোচনা করেছি, আমি শুধু একটু রিক্যাপ করে দিচ্ছি। স্বাধীন চলরাশি কাকে বলা হয়? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যে ভেরিয়েবল অন্য কারো উপর নির্ভর করে না সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা নির্ভর চলরাশি কাকে বলে? যে রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে তাকে বলে ডিপেন্ডেন্ট রাশি। যেমন ব্যয় বা ভোগ, যেটা বলছিলাম এর একদিন, যে ভোগ যখন করব সেটা নিশ্চয়ই আয়ের উপর নির্ভর করেই ভোগ হবে। আমার যদি 10 টাকা আয় হয়, 10 টাকার বেশি আমি ভোগ করতে পারবো না, 10 টাকার কম ভোগ করতে হবে। কারণ আয়ের থেকে বেশি আমরা কি করে ভোগ করবো? আয়ের থেকে বেশি আমরা ভোগ করতে পারবো না। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে এই যে ব্যয়টা হচ্ছে আয়ের উপর নির্ভর, কিন্তু আয়টা কার উপর নির্ভর করে না। তাহলে আয়টা হচ্ছে আমাদের স্বাধীন চলরাশি, আর যেহেতু আয়ের উপর ব্যয়টা নির্ভর করছে তাহলে ব্যয়টা হচ্ছে আমাদের নির্ভরশীল চলরাশি বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তারপর গুণবাচক ভেরিয়েবল ছিল, পরিমাপবাচক ভেরিয়েবল। পরি পরিমাণবাচক ভেরিয়েবলের মধ্যে কি আছে? বয়স, ওজন, এগুলো আছে। এগুলো আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম। তাহলে সংক্ষেপে কি পেয়েছিলাম আমরা? সংক্ষেপে পেয়েছিলাম যে কোনো জিনিসকে পরিবর্তনশীল কোনো জিনিস বোঝাতে গেলেই আমাদের চলরাশি বা ভেরিয়েবলের সাহায্য নিতে হয়। এই অবধি কারো কোনো ডাউট আছে? যদি না থাকে আমরা তাহলে না এবার স্যার। নতুন। হ্যাঁ, এটা এর আগের দিনে করানো হয়েছিল। আজকে আমরা এই ফিগার গুলোতে একটু একটু করে নিবো। ঠিক আছে? কারো যদি কোথাও কোনো সমস্যা হয় তোমরা সঙ্গে সঙ্গে আমাকে নক করবে, আমি সেখানে থেকে গিয়ে সেটা বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে? আমরা কিছু সহজ ফিগার দিয়ে আগে শুরু করব, তারপরে দেখো এই একটা ফিগার তৈরি করতে দেখো কটা ম্যাচ স্টিক লাগছে? একটা, দুটো, তিনটে, চারটে। চারটে। আর এই একটা ম্যাচ স্টিক তৈরি করতে কটা কটা লাগছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। এখানে 10টা, এখানে 13টা। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? দেখো একটা ম্যাজেস্টিক তৈরি করতে এখানে এখানে আমাদের ভেরিয়েবলের সাহায্য নিতে হবে। কেন বলছি? প্রথম যে বক্সটা তৈরি করছি, প্রথমটা বক্সটা তৈরি করতে আমার 4টা ম্যাচ স্টিক লাগছে। তাহলে আমাদের একটা বক্স তৈরি করতে 4টা ম্যাচ স্টিক প্রয়োজন হচ্ছে। দুটো বক্স তৈরি করতে আমাদের 7টা ম্যাচ স্টিক প্রয়োজন হচ্ছে। তিনটা ফিগার তৈরি করতে আমাদের 10টা ম্যাচ স্টিকের প্রয়োজন হচ্ছে। তাহলে এখান থেকে আমরা যদি একটু কল্পনা করি, দেখবে যে একটা ম্যাজেস্টিক তৈরি করতে থ্রি তিনটা লাগছে, তিনটা এক্সট্রা কাঠি লাগছে, আর একটা তো থাকছেই। ধরে নাও একটাকে আমরা বেস হিসেবে কল্পনা করলাম। আমরা যদি একটাকে বেস হিসেবে কল্পনা করে নিই বা কনসিডার করে নিই, তাহলে আমরা কি পাবো এখানে? তাহলে এখানে দেখতে পাচ্ছি যে একটা বেস থাকছে, আমার আরো তিনটা এক্সট্রা লাগছে। এখানে আবার একটা বেস লাগলে আরো তিনটা, মানে 1+3n। এই ফিগারটা আমাদের প্রয়োজন হচ্ছে। কেন হচ্ছে? আমি আরো একবার ভালো করে বলে দিচ্ছি। 3n+1। আমি যদি একটা ম্যাচ স্টিক একটা বক্স নিতে চাই, তাহলে এন এর মান আমি 1 বসাবো। এন এর মান 1 বসালে কত হবে? 3 × 1+1, দ্যাট মিনস 4। দেখো একটা বক্স তৈরি করতে 4টা ম্যাচ স্টিক প্রয়োজন হচ্ছিল, ঠিক কি না? সিমিলারলি সিমিলারলি যদি আমি সিমিলারলি আমি যদি দুটোর ক্ষেত্রে দেখি, তাহলে দুটোর ক্ষেত্রে কি হবে? এখানে এন এর জায়গায় 2 বসাবো। তাহলে এন এর জায়গায় 2 বসালে কত হবে? 3n+1। এটাকে যদি আমি এন এর জায়গায় 2 বসাই তাহলে 3 × 2+1, দ্যাট মিনস কত? 3 × 2 মানে 6। 6+1 মানে কত? 7। তাহলে দেখো দুটো ম্যাচ স্টিক তৈরি করতে গেলে আমাকে 7টাই কাঠি প্রয়োজন ছিল। এবার তিনটা বক্স তৈরি করব, তাহলে তিনটা বক্সের ক্ষেত্রে কত হবে?
3n+1 এটা আমাদের ফর্মুলা। আর এই এনটা হচ্ছে এখানকার আমাদের ভেরিয়েবল। ভেরিয়েবলের মান অল্টারনেট করলে মানে পাল্টাপাল্টি করলেই আমরা ম্যাথস্টিক গুলো পেয়ে যাব। তাহলে আমাদের রিকোয়ার্ড বক্স কটা? তিনটা। তিনটা বক্স, তাহলে এন এর মান কত হবে? 3। তাহলে 3 × 3 + 1, দ্যাট মিনস কত? 9 আর 1 এ 10। দেখো 10টা, তাহলে তিনটা বক্স তৈরি করতে গেলে আমাদের 10টা ম্যাচ স্টিকের প্রয়োজন হচ্ছে। তাহলে এই দেখো এন এর মান কখনো আমি 1 নিচ্ছি, কখনো আমি 2 নিচ্ছি, কখনো 3 নিচ্ছি, কখনো 4 নিচ্ছি, এরকম পরিবর্তন করতেই আছি। তাহলে এন এর মান যখন পরিবর্তন করতে থাকবো তখন আমরা এদের ম্যাজেস্টিক এর মানগুলো পেয়ে যাব। এই এন এর মান যেহেতু পরিবর্তন হচ্ছে, এই এন এর মানটাকে বলা হয় এখানে ভেরিয়েবল। বোঝা গেল? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা। এবার ইন কেস যদি আমার এখন মনে হয় যে আমি 100টা 100টা এরকম বক্স তৈরি করতে যাচ্ছি, তাহলে 100টা বক্স তৈরি করতে গেলে আমার কতগুলো ম্যাচ স্টিকের প্রয়োজন হবে? একটু ট্রাই করো দেখি তোমরা বলতে পারছো নাকি। আমি চাচ্ছি যে এরকম করে 100টা ম্যাচ বক্স তৈরি করব, তাহলে আমার কতটা কাঠির প্রয়োজন হবে? ট্রাই করো ওটা দেখি একটু পারছো নাকি। এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা ইউজ করার চেষ্টা করবে, এখান থেকেই মানটা বেরোবে। আমার রিকোয়ারমেন্ট হচ্ছে 100টা বক্স তৈরি করব আমি, তাহলে আমার কটা কাঠি প্রয়োজন হবে? আরো হলো? স্যার 301টা। একদম। দাঁড়াও, আর কে কি বলছে শুনে নেই সবারটা, তারপরে বলছি। তোমার অ্যান্সার হলো 301টা। আচ্ছা, চেক করেছি। আর কারো কিছু? সবাইকে খাতা পেন নিয়ে বসতে হবে, হ্যাঁ। খাতা পেনও নিতে হবে, শুনতেও হবে, কারণ ম্যাথ তো আর শুধু শুনে শুনে হয় না। তাহলে খাতা পেন নিয়েও বসতে হবে এবং কিছু কিছু অঙ্ক খাতা পেনে করে আবার দেখাতে হবে, বলতে হবে। আচ্ছা, তাহলে আমাদের বেসিক ফর্মুলা কি ছিল? চলো আমরা দেখি যে কি হচ্ছে। বেসিক ফর্মুলা কি ছিল? 3n+1। এনটা হচ্ছে ভেরিয়েবল। তাহলে এন এর মান এখানে আমি কি যে বক্স সংখ্যা, যটা বক্স নিতে চাচ্ছি, তাহলে আমি এখানে 100টা বক্স চাচ্ছি, তাহলে এন এর মান কত হবে? 100। তাহলে 3 × 100 + 1, দ্যাট মিনস 300 + 1, তার মানে 301টা। ভেরি গুড। তাহলে 301টাই হচ্ছে আমাদের ম্যাচ স্টিক প্রয়োজন। বোঝা গেল? হ্যাঁ তাহলে স্যার। এই তাহলে এই যে ভেরিয়েবল, এই ভেরিয়েবলকে কাজে লাগিয়ে আমরা যে কোনো আননোন ফিগারের, যে কোনো ফিগারের আমরা মান জানি না, সেইগুলো থেকে আমরা খুব সহজেই কটা কাঠি দিয়ে তৈরি বা কটা কাঠির প্রয়োজন হবে আমাদের এই ফিগার গুলো তৈরি করতে, আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি। এটাই হচ্ছে আমাদের ভেরিয়েবলের কাজ। ঠিক আছে? ভেরিয়েবল সাহায্যে আমরা এরকম করে যে কোনো আননোন ফিগারকে সহজেই বের করতে পারি। এই যে একটা ফিগার দেখছি 2 নম্বরে, 2 নম্বরে এই ফিগারটাকে বলো দেখি কোন ফর্মুলা হতে পারে, কিভাবে আসতে পারে। দেখো এখানে একটা, তোমরা কি খুব ভালোভাবে দেখতে পাচ্ছ না পাচ্ছ না স্ক্রিন? রেখাগুলো কি কেটে কেটে যাচ্ছে, মানে আচ্ছা হয়ে গেছে? হ্যাঁ না স্যার। স্যার দেখতে পাচ্ছি ভালো করে। আচ্ছা, তাহলে যদি দেখা যায় তাহলে এই 2 নম্বরটা দেখা দেখি।
2 নম্বরটা কি বলেছে যে একটা ফিগার তৈরি করতে, ঠিক না? 2 নম্বরটা বলছে, দাঁড়াও, 2 নম্বরটা বলছে একটা ফিগার তৈরি করতে 5টা কাঠির প্রয়োজন হচ্ছে, দুটো ফিগার তৈরি করতে 9টা কাঠির প্রয়োজন হচ্ছে, 3টে ফিগার তৈরি করতে 13টা কাঠির প্রয়োজন হচ্ছে, 4টা ফিগার তৈরি করতে গিয়ে 17খানা কাঠির প্রয়োজন হচ্ছে। তাহলে ফর্মুলাটা কি আসতে পারে? দেখো, একটা কাঠি তৈরি করতে 5টা প্রয়োজন হচ্ছে, আর দুটো তৈরি করতে 9টা, আর 3টা তৈরি করতে 17টা। তাহলে আমাদের এখানে ফর্মুলাটা কিভাবে আসতে পারে সেটা আমাদের এখানে একটু ভাবতে হবে। এখানে আমাদের নাম্বার অফ ম্যাচ স্টিক্স ইকুয়ালস টু কিছুর সঙ্গে কিছু একটা গুণ হবে, তার সঙ্গে প্লাস কিছু একটা হবে, তাহলে আমরা নাম্বার অফ ম্যাচ স্টিক পাবো। তাহলে দেখো, প্রথমে একটাকে আমরা বেস ধরে নেব, তাহলে একটার সঙ্গে আমার গুণ করতে হচ্ছে কত, 4টা, তাহলে 4 × n, দ্যাট মিনস 4n+1। তাহলে 4n+1 করলে কিন্তু আমরা সবগুলো পেয়ে যাব। কেন? n এর মান 1 বসাবো, n এর মান 1 বসালে কত হবে, 4 × 1 + 1, 5টা। দেখো, একটার জন্য 5টা প্রয়োজন, এই তো চলে আসলো। এবার দুইটার জন্য এখানে দেখো, n এর মান 2 নিব, n এর মান 2 নিলে কি হবে, 4n+1, দ্যাট মিনস কি 4 × 2 + 1, দ্যাট মিনস 8 + 1, 9। তাহলে দেখো, দুইটার জন্য 9টা প্রয়োজন ছিল। তাহলে অ্যাকচুয়ালি ফর্মুলাটা কি দাঁড়ালো, 4 × n+1। তাহলে 4 × n+1, বোঝা গেছে? এই যে এখানে স্যার n, স্যার হ্যাঁ বুঝতে বলো। পারলাম না, আরেকবার বলেন। আচ্ছা, আরেকবার বলছি। বলছি যে এখানে যে একটা ফিগার তৈরি করতে আমার কয়টা কাঠি লাগছিল, 5টা কাঠি লাগছিল, ঠিক না? তাহলে একটা কাঠিকে যদি আমি বেস ধরে নিই, তাহলে একটা বেস কাঠিকে নিয়ে 4 × n+1, মানে 4n-টা তো লাগছেই, তার সঙ্গে একটা কাঠি এক্সট্রা লাগছে। এটা কি করে বুঝলাম? কারণ না, এখানে দেখো, একটা একটা ফিগারে 4 টাইমস হয়ে 1 এক্সট্রা। 2 নম্বরে দেখো, 2-এর 4 টাইমস হয়ে 1 একটা এক্সট্রা আছে, 2-এর 4 গুণ হয়ে 1 এক্সট্রা, 3-এর দেখো, 3-এর 4 গুণ হয়ে 1 এক্সট্রা, মানে 3 × 4 12, 12-এর সঙ্গে 1 এক্সট্রা 13, 4-এর সঙ্গে দেখো 1 এক্সট্রা আছে, 4 × 3, 4 × 4 16, তার সঙ্গে 1 এক্সট্রা। তাহলে আমরা কি বুঝলাম, যে 4 গুণ হয়ে 1 এক্সট্রা করে হচ্ছে। 4 গুণ হয়ে যদি 1 এক্সট্রা করে হয়, তাহলে ফর্মুলাটা কি আসবে, 4 × n+1, 4 গুণ করে একটা এক্সট্রা। তাহলে 4 × n, 4 গুণ করলাম, তার সঙ্গে একটা এক্সট্রা। তাহলে এটাই হলো আমাদের প্যাটার্নের ম্যাচস্টিক বের করার ফর্মুলা। ম্যাচস্টিকটা কি আসলো, 4n+1, ছয়টা ফিগার, সেইটা × 4, আর একটা ম্যাজেস্টিক এক্সট্রা। তাহলে এখানে একটা ফিগার ছিল, তাহলে একে 4 দিয়ে গুণ করে একটা ম্যাজেস্টিক এক্সট্রা লাগছে। এখানে দুইটা ফিগার ছিল, তাহলে 2 × 4 8, আর একটা ম্যাজেস্টিক এক্সট্রা লাগছে। তাহলে এইটাই হচ্ছে তাহলে আমাদের রিকোয়ার্ড ফর্মুলা, যেখান থেকে আমরা ম্যাজেস্টিক গুলো বের করতে পারবো। ম্যাজেস্টিক গুলো কি, 4n+1, nটা হচ্ছে কি নাম্বার অফ ফিগার বা বক্স বা ছবি। তাহলে এবার যদি আমি পেতে চাই যে 50টা ফিগার তৈরি করব, এরকম 50টা বক্স বা এরকম 50টা ছবি তৈরি করব, তাহলে আমার কতগুলো কাঠি প্রয়োজন হবে? তাহলে স্যার 50টা 201টা। একটা স্যার দু- 201। হ্যাঁ, একদম ভেরি গুড। কেন, 4 × 50 + 1, তাহলে 4 × 50 দুটো, তার সঙ্গে 1 যোগ, তাহলে 201টা। বোঝা গেছে? এইটা 3 নম্বরটা তো একটু আগে আমি করে দিলাম। তাহলে যে কোনো ফিগারকে আমরা এভাবে বের করতে পারবো। 1 নম্বরটার ফর্মুলাটা বের করার চেষ্টা করো, দেখি বের করতে পারছো নাকি। 1 নম্বরটা দেখো, একটা তৈরি করতে গিয়ে 3টা লাগছে, দুইটা তৈরি করতে গিয়ে 5টা লাগছে, 3টা তৈরি করতে গিয়ে 7টা লাগছে,
4টা বক্স তৈরি করতে গিয়ে 9টা লাগছে। স্যার এর ফর্মুলাটা কি 2 ইন্টু n প্লাস 1 হবে? একদম 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 বাকি 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 কারা কি বলছো বলো? হ্যাঁ স্যার, এটাই হবে। হ্যাঁ, কেন? কারণ না এটা এখানে যদি আমরা দেখি এটার হচ্ছে 2 টাইমস করে 1 এক্সট্রা, এটারও 2 টাইমস করে 1 এক্সট্রা, এটারও 2 গুণ হয়ে 1 এক্সট্রা, এটারও 2 গুণ হয়ে 1 এক্সট্রা। তাহলে কি পাবো আমরা? তাহলে হচ্ছে 2 ইন্টু n প্লাস 1, 2 ইন্টু n প্লাস 1। তাহলে 2 ইন্টু n হচ্ছে n এর মান যদি আমি 1 নেই তাহলে 2 ইন্টু 1 হচ্ছে 2 আর প্লাস 1 মানে 3। এটা করে 3টা চলে আসছে। তাহলে এর বেসিসে যদি আমি বলি তোমাদের যে 75টা ফিগার তৈরি করতে চাচ্ছি আমি, 75টা ফিগার তৈরি করতে বা ছবি তৈরি করতে যাচ্ছি, এরকম প্যাটার্ন তৈরি করতে যাচ্ছি, তাহলে কতগুলো ম্যাচ স্টিক লাগবে বলো দেখি? স্যার 151টা। বাকি সবাই হ্যাঁ স্যার। হ্যাঁ কত স্যার, বলো? স্যার 151টা। দেখো সবাই কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে, তাহলে ভাল লাগবে, শিখতে পারবে আর কি। তাহলে আমাদের ফর্মুলা কি ছিল? 2n প্লাস 1। তাহলে 2 ইন্টু 75 প্লাস 1, দ্যাট মিনস 151টা। বুঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এই ফিগারটা আমরা মোটামুটি একটু বুঝে নিতে পেরেছি, ঠিক কি না? তাহলে এরকম যে কোনো ফিগারের আমরা বের করে নিতে পারবো। এই এই ফিগারটা তো আছে, এই ফিগারটা তোমাদের হোমওয়ার্কে থাকবে, ঠিক আছে? আমি এই পিডিএফ গুলো পাঠিয়ে দেবো তোমাদের গ্রুপে, সেই গ্রুপ থেকে তোমরা এই পিডিএফ গুলো থেকে হোমওয়ার্ক গুলো করে স্যার নিও। এটা এটা কি করতে হবে? এটা ফর্মুলাটা বের করতে হবে। হুম, ফর্মুলাটা বের করে যেটা বের করতে হবে, দাঁড়াও একটা কোশ্চেন দিয়ে দেয় তাহলে সুবিধা হবে। এটা ধরে নাও 30টা ফিগার তৈরি করতে, 30টা ছবি তৈরি করতে কয়টা কাঠির প্রয়োজন হবে? ঠিক আছে? 151টা। আচ্ছা, এটা হোমওয়ার্ক স্যার, এটা আমরা হোমওয়ার্কে চেক করবো, নেক্সট ক্লাসে চেক করবো, ঠিক আছে? সবাই করবে, চেষ্টা করবে কত হচ্ছে, তারপরে আমরা এর পরের দিন এটা হোমওয়ার্ক করার চেষ্টা করবো। এবার চলরাশির ব্যবহার এবার একটু শিখে নিই, এর আগের দিনে শিখেছিলাম, আজকে আর একটু শিখে নিই। বলছে যে আননোন কোনো মান বা অজ্ঞাত কোনো মান নির্ণয়ের জন্য এক্স ব্যবহার করা হয়, এমন কোনো মান যেগুলো আমরা জানি না সেগুলো ব্যবহার করতে এক্স ব্যবহার করা হয়। যেমন আমি যদি বলি যে তোমার বয়সের সঙ্গে 5 যোগ করলে সেটা সেটা গিয়ে দাঁড়াবে 20। তার মানে কি তোমার বয়সটা আমি এখন আপাতত জানি না, তুমি বলছো যে আমার বয়সের সঙ্গে 5 যোগ করলে আমার মানে দুটোর যোগফল হবে 20, আমি কিন্তু তোমার বয়স জানি না, তাহলে আমি তোমার বয়সটা ধরে নেবো কত, এক্স, তোমার সঙ্গে 5 অ্যাড করলে হবে 20, তাহলে এক্স প্লাস 5 ইকুয়ালস টু 20। স্যার তাহলে এখান আরেকবার থেকে বলুন, বুঝতে পারলাম না। আচ্ছা, আননোন কোনো মান বের করতে গেলে আমরা এক্স ভেরিয়েবল বা ভেরিয়েবলের সাহায্য নিই। আননোন মান কেমন? আমি যদি খুব সিম্পল ভাবে বলি, আরো অনেক ভাবে বলা যায়, আমি খুব সিম্পল ভাবে বলছি যে তোমার বয়স কত। এবার তুমি আমাকে বললে স্যার আমার বয়সের সঙ্গে 5 অ্যাড করলে, আমার বয়স আমার বয়সের সঙ্গে 5 অ্যাড করলে সেই যোগফলটা দাঁড়াবে 20। তাহলে স্যার এবার বলুন তো আমার বয়স কত? তুমি এরকম ধরনের একটু ঘুরিয়ে উত্তর দিলে আমাকে, আমি কিন্তু তোমার বয়সটা জানি না, তখন আমি কি করব, তোমার বয়সটাকে কি করব, তোমার বয়সটাকে ধরবো এক্স, তোমার বয়সের সঙ্গে 5 অ্যাড করলে সেটা হবে 20, তাহলে তোমার বয়স প্লাস 5 এটা যোগ করলে হবে 20, আর এটাকে ওইদিকে ট্রান্সফার করলে কত হবে, এক্স ইকুয়ালস টু 20 মাইনাস 5, দ্যাট মিনস 15। তখন আমি বলে দিতে পারবো তোমার বয়স ও মান হচ্ছে কত, 15 বছর বয়স তোমার।
তাহলে এরকম আননোন কোনো ভেরিয়েবলকে, আননোন কোনো কিছু জানতে গেলে আমরা এক্স ধরে নিয়ে করি। ধরুন কোনো একটা বড় অঙ্ক করছি আমরা, যেটা উত্তর চেয়েছে সেটার মান আমরা জানি না, সেক্ষেত্রে আমরা কি করব, সেটাকে আমরা সবসময় এক্স ধরি। এক্স ধরে পুরো অঙ্কটা করি আর লাস্টে আমরা এক্স এর মানটা কি করি, বের করি। কেন আমরা এক্স ধরি? কারণ না আমরা ওর মানটা আমরা জানি না, আননোন আমাদের কাছে, অজ্ঞাত। এবার এই এক্স এর মান যে কোনো কিছু আসতে পারে, সেটা অঙ্কের উপর নির্ভর করবে, তাই তো এক্স কে ভেরিয়েবল বলা হয়। তাহলে আননোন কোনো মানকে বের করার জন্য আমরা এক্স ভেরিয়েবলকে ধরে নিই। বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার সাধারণ কোনো সূত্র তৈরি করার ক্ষেত্রে এক্স ব্যবহার করি। যার কারণ না আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্যের মান তো আমরা জানি না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্যকে আমরা ধরে নেবো এল আর প্রস্থকে ধরে নেবো ডাব্লিউ। তাহলে এল ইন্টু ডাব্লিউ হচ্ছে কি, আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই জাতীয় কোনো ফর্মুলাকে তৈরি করার জন্য আমাদের ভেরিয়েবল প্রয়োজন হয়। এল এর মান বিভিন্ন আয়তক্ষেত্রের ক্ষেত্রে বিভিন্ন হবে, বিভিন্ন আয়তক্ষেত্রের ক্ষেত্রে প্রস্থের মানও বিভিন্ন হবে। তাহলে এরকম বিভিন্ন রকম সূত্র তৈরি করার জন্য আমরা এই ভেরিয়েবল গুলোকে ইউজ করে থাকি। সম্পর্ক বা প্যাটার্নকে প্রকাশ করার জন্য একটু আগে আমরা প্যাটার্নকে এন দিয়ে প্রকাশ করে করে দেখলাম, কাঠি দিয়ে কটা কাঠি লাগবে আমরা এই সুন্দর ভাবে করে দেখলাম একটা। তাহলে এরকম হলেও আমরা এই ভেরিয়েবল এন ভেরিয়েবলের প্রয়োজন হয়। ঠিক আছে? হ্যাঁ স্যার। কম্পিউটার প্রোগ্রামিং এর ক্ষেত্রেও আমাদের ভেরিয়েবলের প্রয়োজন হয়। যখন কম্পিউটার শিখবে তোমরা 9-10-এ উঠবে বা তার আগে থেকে প্রোগ্রামিং শিখবে, প্রোগ্রামিং এর ক্ষেত্রে দেখবে যে বিভিন্ন রকম ভেরিয়েবলকে আমরা ধরে নিই। ঠিক আছে? তাহলে প্রোগ্রামিং এর ক্ষেত্রেও ভেরিয়েবল ব্যবহার করা হয়। এই গেল আমাদের আগেকার ক্লাস। এখন আমরা নতুন ক্লাসে ঢুকবো। এর আগের দিন যা যা করেছিলাম সেইগুলো আমি এতক্ষণ ধরে বললাম। তার মাঝখানে আমরা প্যাটার্ন থেকে কিভাবে ফর্মুলাতে প্রয়োগ করতে হয় সেটা শিখলাম। তাহলে সহজ কথায় যদি আমি বলতে চাই যে পরিবর্তনশীল যে কোনো গাণিতিক রূপ দেওয়ার জন্য আমরা চলরাশি ব্যবহার করি। পরিবর্তনশীল যে কোনো মানকে প্রকাশ করার জন্য, যার কোনো ফিক্সড মান নেই, ফিক্সড ভ্যালু নেই, পরিবর্তনশীল যে কোনো মানকে প্রকাশ করার জন্য আমরা এই চলরাশি বা ভেরিয়েবলের সাহায্য নেই। আর স্থির কোনো মানকে প্রকাশ করার জন্য আমরা কনস্ট্যান্টের সাহায্য নেই, যেগুলো হচ্ছে নাম্বার 1 2 3 4 5 6 7 8, এগুলো স্থির, স্থির কোনো মান। তাহলে স্থির কোনো জিনিসকে প্রকাশ করার জন্য আমরা কনস্ট্যান্টের সাহায্য নেই, আর পরিবর্তনশীল যে কোনো জিনিসকে প্রকাশ করার জন্য আমরা ভেরিয়েবলের সাহায্য নিই। ঠিক আছে? আজ এবার এখন থেকে আমাদের নতুন পড়ায় ঢুকে দিলাম। আমরা তো বীজগণিত শিখছি। বীজগণিত শিখতে গেলে আমাদের পাটিগণিতের কিছু সাধারণ নিয়ম লাগবে, যেগুলো আমরা পাটিগণিতে আগে শিখে এসেছি। সেইগুলো আমাদের এখন একটু একটু করে কাজে লাগবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। হুম। যোগের বিনিময় নিয়ম, এইগুলো এইগুলো কেন আমরা শিখছি? না, এগুলো পাটিগণিতে যেমন ফলো হয়, সেরকম আমাদের অ্যালজেব্রাতেও এইগুলো সেম ভাবেই ব্যবহার হয়। তাই আমরা পাটিগণিতটাকে যদি আমরা শিখে নিতে পারি, তাহলে আমরা বীজগণিতেও এইগুলো জিনিস ব্যবহার করতে পারবো। বলছে যোগের বিনিময় নিয়ম। এটা যোগের বিনিময় নিয়ম হয়, আবার গুণেরও ক্ষেত্রে হয়। আচ্ছা, খুব ডিস্টার্ব করছে। হুম। গুণের ক্ষেত্রেও এটা হয়, বুঝতে পারলে? এই যে বিনিময় নিয়মটা মানে কি, কমিউটেটিভ প্রপার্টি অফ এডিশন। কমিউটেটিভ প্রপার্টি বা বিনিময়, বিনিময় নিয়মটা কি বলছি, যদি আমরা দুটি পূর্ণ সংখ্যাকে যোগ করি, তাহলে তাদের অর্ডার বা পরিবর্তনকে, ক্রমকে পরিবর্তন করলে কোনো যায় আসে না। এই অর্ডার বা ক্রমটা কি, আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি।
বলছে 5+3 যদি করি তবুও আমাদের 8 আসবে। আমরা যদি এটার ক্রমটাকে চেঞ্জ করে দেই 3+5 করি তবুও 8 আসবে। 8 এর কোন রকম পরিবর্তন হবে যোগফলের কোন রকম পরিবর্তন হবে না। তার মানে কি আমরা বলছি কি যে কোনো পূর্ণ সংখ্যাকে দুটো পূর্ণ সংখ্যা যখন আমরা অ্যাড করতে চাবো কাকে আগে নিলাম কাকে পরে নিলাম এটা কোন রকম ম্যাটার করে না। তার মানে আমরা 5+3 করতে পারি অথবা 3+5 করতে পারি। আমাদের অলওয়েজ উত্তর কত আসবে? 8ই আসবে। যোগের ক্ষেত্রে তাহলে আমরা অর্ডারটাকে পরিবর্তন করতে পারি। এই যে পরিবর্তন করলাম 5+3 আর 3+5 এই পরিবর্তন করতে পারলাম, এই পরিবর্তনের নিয়মটাকে বলা হয় বিনিময় নিয়ম। বোঝা গেল? হ্যাঁ স্যার। এটা কিন্তু গুণের ক্ষেত্রে হয়। 3x7 করলে কত হবে? 21। আবার 7x3 করলেও কত হবে? 21 এও হবে। ঠিক আছে? তার মানে আমরা কি বুঝতে পারলাম? যোগ আর গুণ এই বিনিময় নিয়মকে ফলো করে চলে। কিন্তু দেখো লাস্টে একটা লাইন লেখা আছে বিয়োগ আর ভাগের ক্ষেত্রে কিন্তু এই বিনিময় নিয়ম ফলো করে না। বিনিময় নিয়ম বিয়োগ আর ভাগের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমাদের তো অঙ্কের 4টাই তো জিনিস আছে, অপারেশন আছে। একটা হচ্ছে প্লাস, একটা মাইনাস, একটা হচ্ছে কি ডিভিশন, একটা মাল্টিপ্লিকেশন। যোগ, বিয়োগ, গুণ, ভাগ, 4টাই তো জিনিস। তার মধ্যে বলছে যোগ আর গুণটা ফলো করে, বিয়োগ আর ভাগটা ফলো করে না। বিয়োগটা কিভাবে ফলো করে না সেটা একটু দেখিয়ে দিই। আমি যদি ভাবি 5-3 তাহলে এটা কত দাঁড়াবে? 2। আমি যদি বলি 3-5 তাহলে 3-5 করলে কত হবে? -2। 2 আর -2 কি সেম? কখনোই সেম না, একদমই না স্যার। একদমই না। যদি ইনকেস তোমরা বলো সেম, তোমরা যদি আমাকে 2 টাকা দাও আমি কিন্তু তোমাদেরকে পরে আর 2 টাকা ফেরত দিব না। পরে আবার -2 টাকা তোমাদের কাছ থেকে নিব, মানে আবার তোমাদের কাছ থেকে টাকা নেব। তাহলে কোনো জিনিস কখনো প্লাস আর মাইনাস সেম হয় না। 5 নট ইকুয়ালস টু -5। +5টাকে জমা হিসাবে ভাবতে পারো আর -5টাকে খরচ হিসাবে ভাবতে পারো, পুরো অপোজিট। তাহলে এরা কখনো সেম হয় না। তাহলে দেখো এই বিয়োগের ক্ষেত্রে আমরা পাল্টাপাল্টি করে দিলাম, এরা কিন্তু সেম হলো না। বিয়োগের ক্ষেত্রে আমি পাল্টাপাল্টি করে দিলাম কিন্তু এরা কখনোই সেম হলো না। তাহলে বিয়োগের ক্ষেত্রে এই লটা হোল্ড করে না। আবার ভাগের ক্ষেত্রেও এই সূত্রটা বিনিময় নিয়মটা হোল্ড করে না। কেমন? 16/2 এটা কত হবে? 8। 16কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 8। এবার যদি 2/16 করি তাহলে এটা কি হবে? 1/8। তাহলে দেখো একটা 8 আসছে, একটা 1/8 আসছে। 8 তো একটা পূর্ণ সংখ্যা আর 1/8 তো একটা ফ্র্যাকশন নম্বর, ভগ্নাংশ। তাহলে এরা কখনো সমান নয়। তাহলে ভাগের ক্ষেত্রে আমরা পাল্টাপাল্টি করতে পারবো না, বিয়োগের ক্ষেত্রেও আমরা পাল্টাপাল্টি করতে পারবো না। মানে ভাগ আর বিয়োগ বিনিময় নিয়মকে ফলো করে না, শুধুমাত্র যোগ আর গুণ বিনিময় নিয়ম ফলো করে। বোঝা গেল বিনিময় নিয়মটা কি? হ্যাঁ সবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে বিনিময় নিয়মটা হচ্ছে এটা। দাঁড়াও। বিনিময় নিয়মটা হয়ে গেল। এবার আমি বীজগণিতে কিভাবে বিনিময় নিয়ম আসে সেটা আমি একটু পরেই বলে দিচ্ছি। আগে পাটিগণিতটা বুঝিয়ে নেই তারপর বীজগণিতটা বলছি। কেমন?
এবার আসলো অ্যাসোসিয়েটিভ বা সংযোগ নিয়ম। সংযোগ নিয়ম কাকে বলে সেগুলো জানবো আমরা এখানে। যেহেতু আমরা এখানে ম্যাথটাকে স্ট্রং করতে চাচ্ছি, তাহলে এই সমস্ত ছোট ছোট প্রপার্টি গুলো আমাদের যদি জানা থাকে, তাহলে আমরা বিয়োগ করার সময় কখনো মাইনাস উল্টো পাল্টা করবো না, গুণ করার সময় কখনো উল্টো পাল্টা করবো না। অ্যালজেব্রার ক্ষেত্রে যখন আমরা বীজগণিত করব, বীজগণিতের সময় কখনো বিয়োগ আর ভাগের ক্ষেত্রে আগে পরে দিব না। গুণ আর যোগের ক্ষেত্রে আমরা আগে পরে করতেই পারি, কোনো সমস্যা নেই। তাহলে এই প্রপার্টি গুলো আমাদের জানা উচিত, তাহলে আমরা অঙ্কগুলোকে ভুল না করে খুব সঠিকভাবে নিজেরাই করতে পারবো। তাই আমি এই সমস্ত সাধারণ প্রপার্টি গুলো তোমাদেরকে একটু করে শিখিয়ে দিচ্ছি। এবার বলছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কাকে বলে। বলছে যদি গুণ আর যোগের ক্ষেত্রে যদি আমরা অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করে, কিন্তু লটা কি এটা আগে বুঝে নেই। যে বলছে আমরা যদি গ্রুপ করে, একটা গ্রুপ তৈরি করে তার সঙ্গে কোনো একটা সংখ্যা যোগ করি, আর সেই গ্রুপটাকে যদি পরিবর্তন করি, তাহলে আমাদের যে রেজাল্ট বা ফল, সেই ফলের কোনো রকম পরিবর্তন আসে না। আচ্ছা, একটু অঙ্ক দিয়ে বোঝাই। বললাম 5+3+2 বা 4। বলছি আমরা যদি এই একটা গ্রুপ করে নিয়ে তার সঙ্গে পরে 4 অ্যাড করি, এটার যা রেজাল্ট দাঁড়াবে, আমরা যদি 5+3+4 করে নিই, এটার রেজাল্ট একই দাঁড়াবে। আমরা প্রথমে গ্রুপটা করেছিলাম 5 আর 3 কে নিয়ে, পরে গ্রুপটা করলাম 3 আর 4 কে নিয়ে। গ্রুপ যাদেরকে নিয়ে করি না কেন, তাদের রেজাল্ট গুলো কিন্তু সেমই দাঁড়াবে। কেন, 5 আর 3 কত, 8, 8+4 হবে 12, এদিকে 5+3 আর 4 হচ্ছে 7, 7×5=12। তাহলে দেখো রেজাল্টের কোন রকম পরিবর্তন আসলো না। তার মানে কি হলো, যে আমরা যে কোনো দুটো সংখ্যাকে যোগ করে পরে অন্য কোনো সংখ্যা যোগ করতে পারি, কোনো রকম রেজাল্ট আসে, পরিবর্তন হয় না। যে কোনো দুটো নম্বরকে নিয়ে আমরা একটা গ্রুপ তৈরি করতে পারি, আর গ্রুপটার সঙ্গে পরের যে কোনো নম্বর আমরা যোগ করতে পারি। আমরা এখানে 5 আর 4 কে নিয়েও একটা গ্রুপ করতে পারতাম, পরে 3 অ্যাড করতে পারতাম, কোনো যায় আসে না। 5 আর 4 কত হবে, 9, 9 আর 3 হচ্ছে 12। দেখো এই 12ই তো আসে, কোন রকম পরিবর্তন আসে না। তাহলে তাহলে আমরা কি বলছি, যে কোনো গ্রুপ করে নিয়ে, যে কোনো গ্রুপকে আমরা আগে যোগ করে পরে আমরা অন্য কোনো সংখ্যাকেও আমরা যোগ করতে পারি, এতে রেজাল্টে কোনো রকম পরিবর্তন আসে না। এই নিয়মটাকে বলা হয় সংযোজক নিয়ম বা অ্যাসোসিয়েটিভ ল। বুঝা গেল? তাহলে গুণের ক্ষেত্রে কি হবে? গুণের ক্ষেত্রে হবে এ ইন্টু বি ইন্টু সি। যদি ভাবি, তাহলে এ আর বি আগে গুণ করে, আচ্ছা নম্বর দিয়ে বলি তাহলে সুবিধা হবে। আমরা অ্যালজেব্রাতে একটু পরে আসছি, আগে আমরা নম্বর দিয়েই বুঝি ব্যাপারটা। নম্বর দিয়ে বুঝলে কি হবে, ধরে নাও 2×3×5। তাহলে প্রথমে এই দুটোকে গুণ করে পরে 5 এ গুণ করব, যা রেজাল্ট পাবো, প্রথমে যদি আমরা 3×5 কে প্রোডাক্ট করে তারপরে 2 প্রোডাক্ট করে গুণ করে রেজাল্টটা সেম পাবো। উপরটা গুণ করলে কত হবে, 2×3 6, 6×5 হচ্ছে 30। নিচেরটা গুণ করলে কত হবে, 3×5 হচ্ছে 15, 2×15, এটার ক্ষেত্রেও 30। দেখো এখানেও 30 আসলো, এখানেও 30 আসলো। তাহলে আমরা যে গ্রুপ করব বা দল করব, সেই গ্রুপটা যে কাউকে নিয়ে করতে পারি, এতে রেজাল্টের কোন রকম পরিবর্তন আসবে না। এইটাকে বলা হয় সংযোজক নিয়ম। এবার এইগুলো কিন্তু যখন আমরা অঙ্কতে ঢুকে যাব, যখন আমরা অঙ্ক করতে চালু করে দেবো, তখন দেখবে এগুলো প্রচুর ইউজ হচ্ছে। আর এগুলো কাজে লাগিয়ে লাগিয়ে আমরা যে কোনো রকম অঙ্ক করতে পারছি খুব সুন্দরভাবে। এবার দেখো বিয়োগ আর ভাগের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। বিয়োগ আর ভাগের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। কেমন বলছি, 5-3-2, এইটা যদি আমরা এই দলটাকে আগে করে নিয়ে পরে এই দলটাকে করি, তাহলে কি দাঁড়াবে, 5 থেকে 3 বাদ, 5 থেকে 3 বাদ করলে কত হবে, 2।
আর 2 minus 2, 2 minus 2, that means 0. তাহলে এই দলটাকে আগে নিয়ে পরে 2 সাবট্রাক্ট করলে 0 আসছে। এবার যদি আমি দলটাকে চেঞ্জ করে দিই, তাহলে 5 minus 3 minus 2, এই দলটাকে যদি এখানে করে দেই তাহলে কত আসছে? 5 minus 3 থেকে 2 বাদ, 3 থেকে 2 বাদ দিলে কত হবে? 1। তাহলে 5 থেকে 1 বাদ দিলে 4। দেখো একটা আসলো 4, একটা আসলো 0। ম্যাচ করলো রেজাল্ট? রেজাল্ট ম্যাচ করলো না। না স্যার। তাহলে বিয়োগটা কি করবে? এই যে সংযোজক নিয়ম, এই সংযোজক নিয়মকে ফলো করে না। সিমিলারলি ভাগও এই সংযোজক নিয়মকে ফলো করবে না। ডিস্ট্রিবিউশন লটা যেটা আছে এটা আমরা এর পরের দিন এটা বোঝাবো। এর পরের দিন আমরা এটা সুন্দরভাবে শিখবো ডিস্ট্রিবিউশন লটাকে কি বলতে চেয়েছে। ঠিক আছে, তাহলে আমরা ডিস্ট্রিবিউশন লটা এর পরের দিনের জন্য রাখলাম। এবার একটু আমরা আইডেন্টিটি প্রপার্টি বুঝি। অভেদ কাকে বলা হয়? অভেদ মানে এমন যে কোনো একটা সংখ্যা নিব যেটা অন্য যার সঙ্গে যোগ করব, যেই নম্বরের সঙ্গে যোগ করব তার মানের কোন রকম পরিবর্তন করবে না, মানে তার মানের কোন রকম ভেদাভেদ করবে না, মানে পাল্টিয়ে দিবে না, পরিবর্তন করে দিবে না, তাকে বলা হয় অভেদ। এবার অভেদ প্লাসের ক্ষেত্রে একটা হয় আর মাইনাসের ক্ষেত্রে এই প্রোডাক্টের ক্ষেত্রে একটা হয়। তাহলে এই যে অভেদ বা আইডেন্টিটি দুটো হয়, এটা যোগের অভেদ হয়, একটা হচ্ছে গুণের অভেদ হয়। আচ্ছা, যোগের অভেদ কাকে মানে? গুণ এমন একটা সংখ্যা যার সঙ্গে আমরা যেই সংখ্যায় যোগ করি না কেন রেজাল্টটা কিন্তু এই সংখ্যাটাই দিবে। ধরে নিলাম আমি 5-এর সঙ্গে আমি কি অ্যাড করব, এখানে এখানে কি অ্যাড করব যেখানে সেটা 5ই দিবে। শূন্য। শূন্য। তাহলে শূন্য। 5-এর সঙ্গে যদি আমি শূন্য অ্যাড করি তাহলে সেটা 5ই দিবে। তাহলে যে কোনো সংখ্যার সঙ্গে যদি আমি শূন্য অ্যাড করি, যে কোনো সংখ্যার সঙ্গে যদি আমি শূন্য অ্যাড করি, মানে যে কোনো সংখ্যা, আননোন সংখ্যাকে আমরা এক্স ধরবো, তাহলে এক্স এর সঙ্গে শূন্য অ্যাড করলে সেটা এক্সই দিবে। তাহলে এই শূন্যটাকে বলা হয় আমাদের অভেদ, যোগের অভেদ। যোগের অভেদ তাহলে কি হলো? 0। কারণ না, 0-র সঙ্গে তুমি যাই অ্যাড করো না কেন সেই সংখ্যাটা নিজেই আবার ঘুরে চলে আসে। তাহলে এই শূন্যটাকে বলবো আমরা অভেদ। তাহলে সেরকম গুণের ক্ষেত্রেও কিছু অভেদ পাবে। এটা আবার কি হবে? যে কোনো একটা যদি সংখ্যা নাও, ধরে নিলাম এক্স সংখ্যা নিলাম, তাহলে এক্স এর সঙ্গে কত গুণ করব যেন সেই সংখ্যাটাই আবার ঘুরে আসে। তাহলে এক্স এর সঙ্গে যদি আমি 1 গুণ করি, 1। হ্যাঁ এক্স এর সঙ্গে যদি আমি 1 গুণ করি তাহলে সেই এক্সটাই ঘুরে আসবে। তাহলে এই 1টাকে বলা হয় গুণের অভেদ। তাহলে যোগের অভেদ হচ্ছে 0 আর গুণের অভেদ হচ্ছে কি 1। কারণ না, 0-র সঙ্গে যাই যোগ করো না কেন সেটা ওই সংখ্যাটাই দিবে, আর 1-এর সঙ্গে যাই মাল্টিপ্লাই করো না কেন, গুণ করো না কেন, সেই সংখ্যাটাই দিবে। তাহলে এটা হলো আমাদের গুণের ক্ষেত্রে অভেদ। বোঝা গেল? যোগের অভেদ আর গুণের অভেদটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমরা এতক্ষণ ধরে যে বীজগণিতের কি কি শিখছিলাম, আমরা কনস্ট্যান্ট শিখছিলাম আর চলরাশি শিখছিলাম। কনস্ট্যান্ট কি বলছিলাম? যেগুলোর মান পরিবর্তন হয় না, ধ্রুবক মান পরিবর্তন হয় না, যেমন 1, 2, 3, 4 ডট 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 ডট, যে কোনো নাম্বার, এগুলোর মান পরিবর্তন হয় না। আর চলরাশি বা ভেরিয়েবল কাকে বলা হয়? যে সমস্ত মানগুলো পরিবর্তন হয়। আর এই সমস্ত পরিবর্তনশীল যে কোনো মানকে প্রকাশ করার জন্য আমরা অ্যালফাবেট ইউজ করি, এক্স, ওয়াই, জেড এরকম, বা আলফা, বিটা, গামা এরকম ইউজ করি। তাহলে আমরা এতক্ষণ অবধি এই কটা জিনিসের শেখার চেষ্টা করছিলাম। তার মাঝখানে আমরা পাটিগণিতের কিছু নিয়ম শিখলাম, বিনিময় নিয়ম শিখলাম, সংযোজক নিয়ম শিখলাম, আর গুণের অভেদ শিখলাম, আর প্লাসের অভেদ শিখলাম। এগুলো কিন্তু ফাউন্ডেশন তৈরি হচ্ছে তোমাদের। মনে হচ্ছে স্যার এত কিছু লাগে অঙ্ক করতে গেলে? অবশ্যই লাগে। যখন তুমি নিজে নিজে সব অঙ্ক করতে চাইবে টিচারের হেল্প ছাড়াই,
তখন তোমাকে এই ছোট ছোট প্রপার্টি গুলো কিন্তু জানতে হবে। আর এই ছোট ছোট প্রপার্টি গুলো জানতে এক টাইমে গিয়ে তুমি দেখবে যে তোমার বেসিকটা ক্লিয়ার হয়ে গেছে। এই যে যত জিনিস শিখছো এখন, এই সমস্ত জিনিসগুলোর ফল পাবে তোমরা শেষে গিয়ে। শেষে গিয়ে দেখবে যে সমস্ত অঙ্ক তোমরা নিজেরাই করতে পারছো। আচ্ছা, এবার আমরা একটা ভালো টপিক, সেটা হচ্ছে বীজগণিতিক রাশিমালা। এই যে আমরা যে কোনো সমীকরণ তৈরি করছি, মানে এই সমীকরণ গুলো অ্যাকচুয়ালি বীজগণিতের কিছু রাশিমালা। সেই রাশিমালা গুলোই আমরা এখন ধীরে ধীরে শিখব। যে বীজগণিতের রাশিমালার মধ্যে প্রথম আছে বীজগণিতের সংখ্যামালা। তাহলে বীজগণিতের সংখ্যামালা কাকে বলে এটা আমাদের আগে জানতে হবে, বা বীজগণিতিক সমীকরণ কিভাবে তৈরি হয় সেটা আমাদের জানতে হবে। বলছে যে চলরাশি আমরা শিখে গেছি, কনস্ট্যান্ট আমরা শিখে গেছি, ধ্রুবক আমরা শিখে গেছি। বলছে এই চলরাশি আর ধ্রুবক এইগুলো যদি যোগ, বিয়োগ, গুণ, ভাগ এর সঙ্গে মিলেমিশে যেটা তৈরি করবে সেটাই হচ্ছে আমাদের বীজগণিতিক রাশিমালা। তাহলে বীজগণিতিক রাশিমালার মধ্যে কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে, ভেরিয়েবল থাকবে, চলরাশি থাকবে, ধ্রুবক থাকবে, এবং তাদের মধ্যে কি থাকবে? যোগ থাকবে। এই যে চারটা আমাদের অপারেশন জানতে হয়, এই আছে ম্যাথে, সেটা হচ্ছে কি প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন আর ডিভিশন। তাহলে এইরকম প্লাস, মাইনাস আর মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের সঙ্গে যখন চলরাশি আর ভেরিয়েবল মিলেমিশে যেটা তৈরি করে সেটাই হচ্ছে বীজগণিতিক রাশিমালা। তাহলে কি? বীজগণিত তো হচ্ছে চলরাশি আর কনস্ট্যান্ট রাশিকে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করে যে জিনিসটা পাবো সেটাই হচ্ছে বীজগণিতিক রাশিমালা। তাহলে আমরা যে এতক্ষণ ধরে বীজগণিত শিখতে যাচ্ছিলাম, বীজগণিতটা আসলে কি? বীজগণিতটা হলো চলরাশি আর ধ্রুবক রাশির যোগ, বিয়োগ, গুণ, ভাগের একটা মিশ্রণ। যেমন এখানে একটা উদাহরণ নিয়েছি আমি, 2x² + 5x + 3। দেখো এই দুইটা হচ্ছে কি কনস্ট্যান্ট, তার সঙ্গে দেখো এক্স একটা ভেরিয়েবল, তার স্কোয়ার করা হয়েছে, মানে দুবার এক্স কে গুণ করা হয়েছে, প্লাস 5 × x - 3। তাহলে 5টা হচ্ছে একটা কনস্ট্যান্ট, 5টা কনস্ট্যান্টের সঙ্গে এক্স একটা ভেরিয়েবল চলরাশি, তার সঙ্গে আবার কনস্ট্যান্ট বিয়োগ করা হয়েছে। দেখো কি অপারেশন ইউজ করেছি? প্রথমটা মাল্টিপ্লিকেশন, পরেরটা এডিশন, এখানেও আবার মাল্টিপ্লিকেশন আছে 5 × x, তারপরেরটা হচ্ছে আবার বিয়োগ। তাহলে এই যে চলরাশি, ধ্রুবক রাশি আর এদের সঙ্গে যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এটাই হচ্ছে বীজগণিতিক সমীকরণ। তাহলে বীজগণিত আসলে কিছুই নয়, বীজগণিত হচ্ছে চলরাশি আর ধ্রুবক রাশি, তাদের একটা মিশ্রণ। তারা কিভাবে মিশে থাকবে? যোগ, বিয়োগ, গুণ, ভাগের মধ্যে মিশে থাকবে। পাটিগণিতে আমরা এতক্ষণ ধরে কি শিখছিলাম? শুধু নাম্বার শিখছিলাম, কিন্তু বীজগণিতের সঙ্গে কি আসলো? নাম্বার বসলো, ভেরিয়েবল আসলো, এবং তাদের সঙ্গে যোগ, বিয়োগ, গুণ, ভাগ মিলেমিশে যেটা তৈরি করবে সেটাই হচ্ছে বীজগণিতিক সংখ্যামালা। তাহলে বীজগণিত কিছুই নয়, শুধু একটা ভেরিয়েবল অ্যাড হয়ে যাচ্ছে, এক্সট্রা কোনো ভেরিয়েবল তার সঙ্গে অ্যাড হয়ে যাচ্ছে। বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বাকি সবাই ঘুমিয়ে গেল বুঝতে নাকি? পেরেছি। হুম, একটু জেগে থাকো, কাজে লাগবে। এই যে উদাহরণটা নিয়েছিলাম, এখান থেকে আমাদের বের করতে হবে কি? এই এক্সটাকে, তার মানে এই যে উদাহরণটা নিয়েছি, এক্সটা কি? ভেরিয়েবল না কনস্ট্যান্ট? এক্সট্রা চলরাশি, ভেরিয়েবল। এক্সটা হচ্ছে চলরাশি। স্যার চলরাশি আর ভেরিয়েবল তো একই তো। হ্যাঁ, এক্সটা হচ্ছে চলরাশি বা ভেরিয়েবল। আর দুইটা কি? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট বা ধ্রুবক। ধ্রুবক।
ঠিক আছে, কনস্ট্যান্ট। এই চলরাশির সঙ্গে যে কনস্ট্যান্টটা থাকে, চলরাশির সঙ্গে যে কনস্ট্যান্টটা থাকে, সেই কনস্ট্যান্টটাকে আমরা একটা স্পেশাল নাম দিই। এই স্পেশাল নামটা হচ্ছে সহগ। সহগ বা কোএফিসিয়েন্ট। ঠিক আছে? হ্যাঁ স্যার। যে কোনো ভেরিয়েবলের সামনে যে কনস্ট্যান্টটা থাকে, যখন কোনো কনস্ট্যান্ট একাই থাকবে তখন তাকে আমরা শুধু কনস্ট্যান্ট বলবো। আর যদি কোনো ভেরিয়েবলের সঙ্গে কোনো একটা কনস্ট্যান্ট থাকে, এর নাম তো কনস্ট্যান্টই, কিন্তু এ যেহেতু ভেরিয়েবলের সঙ্গে থাকছে তাহলে এটাকে বলবো এই ভেরিয়েবলটা সহগ। বুঝা গেছে? এ কিন্তু কনস্ট্যান্টই, হ্যাঁ স্যার। এই কনস্ট্যান্টই, কিন্তু এ যেহেতু ভেরিয়েবলটার সঙ্গে থাকছে তাহলে এটা বলবো সেই ভেরিয়েবলটা সহগ। তাহলে আমি যদি জিজ্ঞেস করি এক্স স্কোয়ারের সহগ কি বা কোএফিসিয়েন্ট কি, তাহলে উত্তর কি হবে? 1। না, এখানে দেখো এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সঙ্গে কি আছে, কোন কনস্ট্যান্ট আছে? এই এই উদাহরণ থেকে এই মুহূর্তে তো এ, কেউ নাই স্যার, একই হবে তো। না, আমি এই উদাহরণটা থেকে বলছি, মানে উপরের উদাহরণটা থেকে বলছি, এই উদাহরণটা থেকে স্যার 2 হবে। 2 হবে। আমি এই উদাহরণটা থেকে বলছি, এই উদাহরণটা থেকে বলছি। হ্যাঁ স্যার। তাহলে এক্স স্কোয়ারের সহগ কি হবে? 2 হবে। এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 2। 2। এবার যদি আমি জিজ্ঞেস করি এক্স এর সহগ কি হবে, স্যার 5। উদাহরণটা থেকে একদম 5। তাহলে সহগ কাকে বলে? যেটা ভেরিয়েবলের সঙ্গে অ্যাটাচ হয়ে যে কনস্ট্যান্টটা থাকবে বা যে ধ্রুবকটা থাকবে, ভেরিয়েবলের সঙ্গে যুক্ত হয়ে যে ধ্রুবকটা থাকবে সেটাকে বলবো আমরা সহগ। এই সহগ আমাদের কাজে লাগবে যখন আমরা লাইক টার্ম যাব, তখন আমরা এই সহগগুলোকে কাজে লাগবে, বা যে কোনো জিনিসের ক্ষেত্রে সহগটা আমাদের খুবই কাজে লাগে। সহগ কাকে বলবে? ভেরিয়েবলের সঙ্গে যে কনস্ট্যান্টটা যুক্ত হয়ে থাকবে সেটাই হচ্ছে সেই ভেরিয়েবলের সহগ। বোঝা গেছে সহগ কি জিনিস? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার বলছে টার্ম কাকে বলে? টার্ম, টার্ম জিনিসটা আমরা শিখবো যে টার্ম কাকে বলে। বলছে প্লাস মাইনাস দুটো সাইন মিলে রাখতে হবে। একটা কি প্লাস, একটা হচ্ছে মাইনাস। এই প্লাস আর মাইনাস দিয়ে আলাদা করা কোনো একটা বীজগণিতিক সংখ্যামালার অংশগুলোই হচ্ছে আমাদের পদ বা টার্ম। তার মানে আমি কি কি বুঝলাম? যে প্লাস আর মাইনাস এই দুটো সাইনকেই শুধু দেখবো, গুণ ভাগকে দেখবো না। বলছে প্লাস আর মাইনাস কি দেখবো, এই প্লাস আর মাইনাস দিয়ে আলাদা করা বীজগণিতিক সংখ্যামালা গুলোই হচ্ছে আমাদের টার্ম বা পদ। দেখো এখানে একটা প্লাস খুঁজে পেয়েছি, তাহলে এই এই প্লাস দিয়ে কি হয়েছে, এটাকে এটার সঙ্গে আলাদা করে দিয়েছে প্লাস দিয়ে, তাহলে এটা একটা পদ, এটা নিজে একটা পদ। দেখো মাইনাস দিয়ে 5x আর 3টাকে আলাদা করে দেওয়া হয়েছে, তার মানে এটা একটা পদ আর এটা একটা পদ। তাহলে পদ কাকে বলবো? মাইনাস আর প্লাস দিয়ে পদ বা টার্ম কাকে বলবো? যখন প্লাস বা মাইনাস দিয়ে কোনো জিনিস আলাদা করা থাকবে সেই সমস্ত আলাদা জিনিসগুলোকে একসঙ্গে আমরা বলবো পদ। এখানে আমরা কি পাচ্ছিলাম? এখানে পাচ্ছিলাম 2x স্কোয়ার প্লাস 5x মাইনাস 3। এই প্লাস দিয়ে দেখো 2x স্কোয়ার আর 5x আলাদা করা আছে, তাহলে 2x স্কোয়ারটা একটা পদ, এই 5x টা আর একটা পদ, আর 5x এর সঙ্গে 3 দেখো মাইনাস দিয়ে আলাদা করা আছে, তাহলে 5x আর মাইনাস 3 এটা নিচে একটা পদ। বোঝা গেছে পদ? তাহলে পদ দেখতে গেলে আমরা কি করব? প্লাস আর মাইনাস কে আলাদা করে নেবো, আলাদা করে নিয়ে দেখবো যে তারা কোন কোন পদ কে কে আছে। তোমরা এখানে বলো দেখি, তোমরা এখানে বলো দেখি 3
ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 7। এখানে কটা পদ আছে? তিনটা। 3টা। এক একটা করে বলো। তিনটা। হ্যাঁ, এক একটা করে বলো। প্রথম পদটা কি? প্রথম পদটা কি? 3y স্কোয়ার। 3y স্কোয়ার। 3y স্কোয়ার, ভেরি গুড। দ্বিতীয় পদটা কত? 2y 2y। তৃতীয় পদটা কত? 7। 7। 7। তৃতীয় পদটা হচ্ছে 7। বোঝা গেছে? তাহলে পদ কাকে বলবো? প্লাস আর মাইনাস দিয়ে যদি আলাদা করা থাকে, সেই আলাদা অংশগুলোকে আমরা বলবো পদ। ঠিক আছে? এবার আমরা বলছিলাম যে সহগ বলছিলাম, কোএফিসিয়েন্ট কাকে বলে? চলরাশির সঙ্গে যারা থাকবে, যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে, তাকে সহগ বলা হয়। এর আগেই আমি বলে দিলাম। তাহলে দেখো, এখানে এক্স স্কোয়ারের সঙ্গে কে আছে? 2 আছে। তাহলে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 2। সিমিলারলি এক্স এর সঙ্গে আছে 5, তাহলে এক্স এর সহগ হবে 5। ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার হচ্ছে কি সহগ ঘাত বা পাওয়ার কাকে বলা হয়? পাওয়ার কোন একটা বীজগণিত ইকুয়েশনের কত পাওয়ার বা সহগের ঘাত কত, সেটা আমাদের জানতে হবে। বলছে চলরাশির মাথার উপর যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে সেই চলরাশির ঘাত। চলরাশির মাথার উপরে, পাওয়ারে, মাথার উপরে যেই সংখ্যাটা থাকবে সেটাই ঘাত। এখানে দেখো, এক্স 2x স্কোয়ার, এখানে চলরাশি কি এক্স, তার মাথার উপরে কত আছে? 2 আছে। তাহলে এক্স এর পাওয়ার কত? এখানে 2x স্কোয়ারে এক্স এর ঘাত কত? এক্স এর ঘাত হচ্ছে 2। হ্যাঁ, 2/স্কোয়ার। এবার যদি বলি 5x এ এক্স এর ঘাত কত? তাহলে 5x এর মধ্যে ভেরিয়েবল কে এক্স, ভেরিয়েবল এক্স, এক্স এর মাথার উপরে যা আছে সেটাই হচ্ছে এক্স এর ঘাত। এক্স এর মাথার উপরে 1 আছে, তাহলে 5x এ ঘাত হচ্ছে, এক্স এর ঘাত হচ্ছে 1। বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ স্যার। কোন চলরাশির মাথার উপরে যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে ঘাত। তাহলে আমরা কোএফিসিয়েন্ট শিখলাম, ঘাত শিখলাম। এবার এবার তোমাদের বইয়েরই এটা একটা চার্ট অংশ, এখান থেকে আমি তুলেছি। এখানে এবার আমরা বাকি জিনিসগুলোকে পূরণ করব। ধরুন আমরা 4x নিয়েছি প্রথমে, 4x। তাহলে এটা একটা বীজগণিতিক সংখ্যামালা। কারণ কি, এখানে ভেরিয়েবল আর কনস্ট্যান্ট যোগ বিয়োগ গুণ ভাগের মাধ্যমে যুক্ত আছে, গুণের মাধ্যমে যুক্ত আছে। তাহলে এটা একটা কি? তাহলে এটা তাহলে একটা বীজগণিতিক সংখ্যামালা। আর এই বীজগণিতিক সংখ্যামালার কটা পদ আছে? দেখো, প্লাস মাইনাস দিয়ে আলাদা থাকবে। এখানে তো প্লাস মাইনাস দিয়ে আলাদা হওয়ার কোনো ব্যাপার নাই, একটাই সংখ্যা আছে। তাহলে এর পদ হচ্ছে এক। সেটা নিজেই, যেহেতু প্লাস মাইনাস দিয়ে আলাদা নেই, তার মানে ও নিজে একটা পদ, আর কোনো পদ নেই। তাহলে পদ সংখ্যা কটা হলো? একটা, 4x। এই পদ সংখ্যা। আর এই পদ সংখ্যা যদি একটা হয় তাহলে তাকে বলা হয় এক পদী। এক পদী। আমরা পরে শিখবো এক পদী কাকে বলে, দ্বিপদী কাকে বলে, ত্রিপদী কাকে বলা হয়, বহুপদী কাকে বলা হয়, এগুলো শিখবো। আমি এখন একটু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করছি। এটা তাহলে এক পদী। তাহলে এখানে চলরাশি হচ্ছে এক্স। ঠিক আছে? আর ধ্রুবক হচ্ছে 4। নিশ্চয়ই এগুলো তোমরা দেখেই বুঝতে পারছো, ঠিক না? হ্যাঁ স্যার। পরেরটা বলো দেখি, কটা পদ আছে? স্যার দুটো পদ আছে। দুটো পদ আছে। একটা কি? দুটো পদ। 4x। প্লাস দিয়ে দেখো, প্লাস দিয়ে আলাদা করা আছে, তাহলে একটা 4x একটা পদ, আর 1 একটা পদ। ঠিক আছে? তাহলে এটাকে বলা হয় দ্বিপদী। ঠিক আছে? এখানে কনস্ট্যান্ট কটা আছে? ধ্রুবক কটা আছে? স্যার দুটো। 3 একটা ধ্রুবক, আর একটা 1 একটা ধ্রুবক।
আচ্ছা, এবার আমরা এই ফাঁকা জায়গাটা করব, 6p মাইনাস 1টা করবো। আর বাকি বাকি এই দুটো তোমাদের হোমওয়ার্কে থাকবে, বা নিজেরাই বাড়িতে খাতায় এটা করবে। ঠিক আছে, আমরা এটা 6p-1, 6p-1 কটা পদ আছে? স্যার দুটো পদ আছে। 6p-1 দুটো পদ থাকবে। কেন? হ্যাঁ স্যার। আমরা আমরা প্লাস মাইনাস দিয়ে দেখবো, মাইনাস আছে এখানে, তাহলে মাইনাস দিয়ে দেখবো এইটুকু একটা পোর্শন পার্ট আলাদা করা আছে, এইটুকু একটা পার্ট আলাদা করা আছে, তাহলে দুটো পদ আছে, তাহলে এটা হবে দ্বিপদী। ঠিক আছে, তাহলে পদ সংখ্যা কটা? দুটো। কি কি? এটা হচ্ছে 6p ও -1, 6p ও -1, দুটো পদ। তাহলে ভেরিয়েবল কি আছে এখানে? এখানে চলরাশি কি পি। বল? এখানে দেখো, আমরা কি বলেছিলাম, যেটার মান আমরা জানি না, বিভিন্ন রকম পরিবর্তন হতে পারে। এখানে দেখো 6-এরও মান জানি, 1-এরও মান জানি, জানি না কার মান, পি এর মান। তাহলে পি এর মানটা পরিবর্তন হতে পারে, তাহলে পিটাই হচ্ছে এখানকার চলরাশি। আর ধ্রুবক কি কি আছে? 6 আর 1। 6 আর 1, এটাই হচ্ছে আমাদের ধ্রুবক। ঠিক আছে, উৎপাদক আমরা নেক্সট ক্লাসে শিখবো, কি করে উৎপাদক বের করতে হয়, পদ সংখ্যা থেকে কি করে উৎপাদক বের করতে হয়, আমরা নেক্সট ক্লাসে শিখবো। তারপরে একপদী কাকে বলা হয়, দ্বিপদী কাকে বলা হয়, তাদের উদাহরণ, বহুপদী সংখ্যা। হ্যাঁ বলো। স্যার কটায় ক্লাস শেষ হবে? স্কুল যেতাম। হ্যাঁ হ্যাঁ, এখনই ছেড়ে দিচ্ছি। ওই এখন আজকে তো ছেড়ে- স্কুল ছুটি। আজকে মেসেজ তো পাঠায়নি। আজকে আছে না তোর, কি বলে ওটাকে? না বুঝতে, মকর সংক্রান্তি আছে, হ্যাঁ। কিন্তু আচ্ছা, আমি এখনই ছেড়ে দিচ্ছি, একটু বাড়ি ছেড়েছি, এইগুলো আমরা পরের দিন শিখবো। ঠিক আছে, এই যে আমি দেখিয়ে দিচ্ছি যে শুধু পরের দিন আমরা কি কি শিখবো। ঠিক আছে, তারপরে আমরা বহুপদী কোনটা রাশি হবে, কোনটা রাশি হবে না, কোনটা নেওয়া যাবে, কোনটা নেওয়া যাবে না, এগুলো আমরা পরের দিন শিখবো। এবার আমরা চলে যাই যে হিসাব, যে সহজ করার যে উপায়গুলো শিখছিলাম, সেটা আমরা শিখছিলাম 5 দিয়ে শেষ যে কোনো সংখ্যা আছে। এটা একটু ভুল হয়েছে, 6 হবে, ইংলিশে 6 চলে আসে। যাই হোক, আমরা শিখছিলাম কি 5 দিয়ে শেষ যে কোনো সংখ্যার বর্গ। 5 দিয়ে শেষ যে কোনো সংখ্যার বর্গ কি করছিলাম, 5টাকে আলাদা করে নিচ্ছিলাম, তারপরে 5-এর স্কোয়ার বের করে নিচ্ছিলাম 25, আর তারপরে 6-এর সঙ্গে 1 যোগ করে, নিচের সঙ্গে 1 যোগ করে, উপরে 6 দিয়ে আবার গুণ করছিলাম। তাহলে 35টার ক্ষেত্রে ওরকম হচ্ছিল। 35-এর ক্ষেত্রে কি করছিলাম, 5-এর স্কোয়ার করে সাইডে বসাচ্ছিলাম 25, আর 3-এর সঙ্গে 1 যোগ করে আবার 3 দিয়ে গুণ করছিলাম। তার মানে কি, আমরা যদি ইংলিশে লিখছি, আমরা 65 × 65, তার মানে আমরা কিভাবে করছিলাম, 5 × 5 হচ্ছে 25, আর 6 এর সঙ্গে 1 অ্যাড করে উপরটার সঙ্গে গুণ করছিলাম। তাহলে 6-এর সঙ্গে 1 অ্যাড করলে কত হবে, 7, 7 6 যা কত, 42, 42। তাহলে 42, 25। একটু তাহলে আমরা 5 দিয়ে শেষ যে কোনো জিনিসের আমরা গুণ আমরা এর আগের ক্লাসে খুব সুন্দরভাবে শিখেছিলাম। আচ্ছা চলো দেখি, তোমরা একটা করো দেখি, এটা কত হয়, গুণ করে বলো দেখি। এটা গুণ করে বলো, আর এটা গুণ করে বলো, দুটো গুণ করে বলো। স্যার 5625। প্রথমেরটা 5600। হ্যাঁ স্যার। আচ্ছা, প্রথমটা হচ্ছে কি, আমরা এটাকে আমরা আলাদা করে নিয়ে 25 করে দেবো, আর এখানে 1 অ্যাড করে দিয়ে গুণ করবো, তাহলে 5625। ভেরি গুড। হ্যাঁ স্যার, পরেরটায় 8125। 9025 তো। 9। ও হ্যাঁ তো, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তাড়াহুড়ো করে ভুল করি না, দেখো 5 × 5 কত, 25, আর এর সঙ্গে 1 অ্যাড করলে কত হবে, 10, 10 × 9 কত হবে, 90, 9025। 9025। তাহলে আমরা যে কোনো 5 দিয়ে শেষ যে কোনো সংখ্যার আমরা কি করতে পারবো,
5 দিয়ে শেষ যে কোনো সংখ্যার আমরা বর্গমূল নির্ণয় করতে পারবো। বর্গ নির্ণয় করতে পারবো, বর্গমূল না বর্গ নির্ণয় করতে পারবো। আমরা নেক্সট ক্লাসে শিখবো 11 দিয়ে গুণ করার সহজ নিয়ম। যে কোনো সংখ্যাকে 11 দিয়ে কিভাবে মুখে মুখে এক লাইনে উত্তর করতে পারবো, আমরা এটা নেক্সট ক্লাসে শিখবো। ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে আজকের ক্লাসে পুরো ক্লাসে কোথাও কোনো ডাউট আছে? না স্যার। একদমই না স্যার। আচ্ছা, তোমরা এরকম ভাবে লাগাতার ক্লাসটা করে দাও, দেখবে যে এটা একটা টাইমে গিয়ে তোমাদের পুরো বেসটাকে, বীজগণিত যে কি, কোনটা চলরাশি, কোনটা সহগ, কোনটা কোএফিসিয়েন্ট, কোনটা পাওয়ার, কেন পাওয়ার মাইনাস হয় না, কেন হয় না, ও হয় না, সবগুলো তোমরা শিখতে পারবে ধীরে ধীরে। স্যার বুঝতে আমি পারলে? পরের দিন ক্লাস করতে পারবো না, রবিবার দিন। তুমি যদি ক্লাস না করতে পারো, যারা যারা ক্লাস করতে পারছো না বা পারবে না, তারা, আমি প্রত্যেকটা ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব। বুঝতে পারলে? আর হ্যাঁ ইউটিউব চ্যানেলের লিংক আমাদের গ্রুপে যাবে, পিডিএফও যাবে গ্রুপে, লিংকও যাবে গ্রুপে। যারা জয়েন হয়ে নেই গ্রুপে, তারা কি করবে, এই হোয়াটসঅ্যাপে এই দুটো নম্বরের যে কোনো একটা নম্বরে হাই লিখে পাঠাবে, তোমাদের ওই গ্রুপে জয়েন হয়ে যাবে। আর ইউটিউব চ্যানেলের লিংক ওই গ্রুপে দেওয়া হবে, পিডিএফও ওই গ্রুপে দেওয়া হবে। ঠিক আছে? আর যারা যারা পারবে তারা তো লাইভ ক্লাস করে নেবে, আর না হলে রেকর্ডেড ভার্সন দেখে নেবে। ঠিক আছে? হ্যাঁ। চলো তাহলে আজকের ক্লাসটা এই অবধি। কারো কোনো ডাউট আছে? না স্যার। না স্যার।